আয় ভাই, তোর দেখে দু চোখ জুড়াই। শাহওয়াজের চোখ মুখ কুচকে শাহওয়াজের চোখ মুখ কুচকে এলো। অদ্ভুত ক্ষুব্ধ আভা ফুটল চোখে মুখে। মুখশ্রীখানা শক্ত করে প্রথমবারের মতো নিজের পৈতৃক ভিটায় পা রাখল। কোনো ছেলে প্রথমবারের মতো জন্মের ২৮ বছর পর নিজের বাবার সাথে, নিজের পরিবারের মানুষের সাথে দেখা করবে। কিছু কথা স্মৃতিচারণ হতেই নুপুরের কথা বেমালুম উঠল বেখেয়ালিতে। নুপুরখানা পকেটে ভরে নিল। এই তো পা রাখলো শাহওয়াজ। এবার এক এক করে সব হিসেব ১৬ কলা পূর্ণ করবে। চোখ ঘুরিয়ে পুরো বাড়ি নজর বুলালো সে। বাড়িটির বাইরে থেকে যতটা পুরনো ধাঁচের, ভেতর থেকে তার চেয়ে বেশি আধুনিকতার ছাপ। এবারের প্রতিটি কোনায় কোনায় নিজের সাথে পরিচিত ঘটাবে। দৃঢ় পায়ে বৃদ্ধটির সামনে গেল শাহওয়াজ। খদিজা বেগম লাঠি হাতে এগিয়ে এলো নাতির দিকে। চোখ জুড়ালো তার। এই তো তার রত্ন। চোখ মুখ চিকচিক করে উঠল। শাহওয়াজের উদ্দেশ্যে বলল, নিচু হ ভাই, তোর একটু মন ভইরা দেখা আদর করি। বাপের লাহান লম্বা হইছস, তোরে কি আমি নাগাল পাই নাকি? শাহওয়াজ নিচু হলো। পুরো মুখে মাথায় হাত বুলিয়ে দিল নাতির। ইতিমধ্যে বাড়ির বাকি সদস্যরা এসে পৌঁছালো। মেয়ের কণ্ঠ শুনে আকবর সাহেবও নেমে এসেছে কেবল। তার বক্ষ শীতল কেমন। ওই ছেলেটা তার অস্তিত্ব। চোখে টৈটম্বর, কিন্তু চোখকে যে বেহায়া হাওয়া দেওয়া যাবে না। জমিদার পুত্র সে, দুর্বলতা তাকে ছোঁয় না। ছেলের সান্নিধ্যে গিয়ে দাঁড়ালো। কম্পিত হাতে ছুঁয়ে দিল ছেলের গাল। শাহওয়াজের দৃষ্টিতে অনিমেষ গভীরমুখী শাহওয়াজের অনুভূতি শাহওয়াজের নিজেরও বোধগম্য হয় না। হুট করে বলিষ্ঠ এক দেহ তাকে বুকে চেপে ধরল। ২৮ বছর বয়সে প্রথম কোনো বাবা তার ছেলেকে দেখল এবং প্রথমবারের মতো বুকে চড়ালো। নরম কণ্ঠে বলল, আব্বু, আসতে কোনো সমস্যা হয়নি তো? আব্বু, আমায় চিনেছ? আমি তোমার বাবা। বাবা ডাকবে একবার আব্বু। শাহওয়াজের চোখ মুখ কুচকে এলো। তাচ্ছিল্যতায় শাহওয়াজ নিজেকে নিয়ন্ত্রণ করতে আজ সে ব্যর্থ। তবুও মায়ের কথা রাখতে হবে যে, মাকে যে কথা দিয়ে এসেছে। শাহওয়াজ মিনমিনিয়ে বলল শুধু, বাবা, আমি ক্লান্ত, আর দূর থেকে এসেছি, শরীরে ময়লা। এভাবে না জড়িয়ে ধরাটাই ভালো। জার্মস আছে এখনো শরীরে। আকবর সাহেব যেন বুঝলো ছেলের অভিমান, তবুও হাসলো। ছেলেকে ছেড়ে হাত ছেড়ে বলল, রাবেয়া, আমার ছেলেকে ঘরে নিয়ে যাও। আমার ছেলের যেন কিছু অভাব না পড়ে। হাত বাড়াতেই যেন সব কিছু পায়। স্বামীর কথায় আড়াল থেকে বের হলো রাবেয়া। ৫ ফুটের সিমসাম গড়নের একটা মহিলা। তার চোখে মুখে কেমন খুশির ঝলক। শুধু যেন কাছে আসতে পারছিল না। কারোর সাথেই শাহওয়াজের পরিচয় হয়নি। আকবর সাহেব জানিয়েছেন ছেলে বিশ্রামের পর সব হবে। একটা কাজের লোক সাথে সাথে ব্যাগ নিয়ে গেল। শাহওয়াজ উপরে ওঠার আকস্মিক রাস্তার সেই পিচ্চি মেয়েটার সাথে দেখা হলো। কি যেন নাম, তার মনে নেই। তার মানে মেয়ে দুটো এবারেরই, কিন্তু কি? শাহওয়াজের ভাবনার মাঝে মৃদুল দৌড়ে যেতে যেতে বলল, বুবুগো, জলদি পালাও, সেই বিলেতে ছেলেটা আইছে তোমারে চুমু খাইতে। শুক্রবার রূপার পাকা দেখা, কালকে যেন তোকে নিচে নামতে না দেখি। থমথম মুখে বলল খদিজা বেগম। বয়স তার কত হবে মেয়েটি জানে না, তবে এখনও তার হুঙ্কারে বাড়ি কাঁপে। বড় ছেলে তো এক কথায় মায়ের ইশারাই চলে। স্বামীটা মারা গেছেন, যুগ পার হয়েছে বোধহয়। বয়স বাড়লেও মহিলাটির শরীর দেখে মনে হয় বয়স যেন সংখ্যা মাত্র। পা পিছলে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে সপ্তাহখানেক। এজন্য হাঁটাচলা করতে কাঠের প্রয়োজন হচ্ছে। চুলে পাক ধরলেও মেহেদি দেওয়ার ফলে লাল টকটকে হয়ে আছে কেশগুলো। বিনুনি করলে এখনো কোমর ছড়ায়। শাহওয়াজকে গিয়ে চাটা দেয়াই তো ময়ূরাক্ষীর। বড় মায়ের কথায় ধ্যান ভাঙল অষ্টাদশী ময়ূরাক্ষীর। দাজিজানের কথায় এখন আর তার গায়ে লাগে না। একেবারেই লাগে না তা না, মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। অম্বরের মতো তারও চোখে মুখে আধার নামে, কিন্তু অঝোর ধারার মতো যখন আঁখি বাদ ভাঙ তখনই আগলে নেয় তার রূপাবু। আহ্লাদ করে সব কষ্ট যেন নিমিষে ভুলিয়ে দেয়। ময়ূরাক্ষী যখন চা নেওয়ার জন্য এগিয়ে যাবে, দাদিজান হুঙ্কার দিয়ে বলে ওঠে, খবরদার, আমার নাতির ঘরের আশেপাশে যেন তোকে না দেখি। আমার নাতির কাছাকাছিও ঘেসবি না তুই। পুরি কেঁপে উঠল মেয়েটা। সরিয়ে এলো ২ কদম। রাবেয়াও ভয় পেল যেন। খোদেজা এবার আগের ন্যায় বললায়, বড় বউ, আমার পোলা কি করছে তোমারে? আমার নাতির দেখাশোনা তুমি করবা, কোনো কাজের লোক বা বাইরের মানুষ না। শেষের কথাটা ময়ূরাক্ষীর দিকে তাকিয়েই বলল,
রসোই ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ময়ূরাক্ষী ঠাই দাঁড়িয়ে রইল। সেও যেন হাঁপ ছেড়ে বাঁচল। মৃদুলার কাছে শুনেছে রাস্তায় তাদের কাছে ঠিকানা জানতে চাওয়া লোকটাই এবারের বড় ছেলে শাওয়াজ, আকবর চৌধুরীর বড় পুত্র। অষ্টাদশী ময়ূরাক্ষী খুব একটা বোকাশোকা না হলেও মৃদুলার কথা মস্তিষ্কে যেন গেঁথে গেছে। তার সাথে লোকটাও তো বলছিল দেখা হলে সত্যি সত্যি চুমু খেয়ে বসবে। ইস, কি কথাবার্তা! এই লোকের সামনে তো ভুল করেও যাওয়া যাবে না। রাবেয়াও চা নিয়ে বের হলো। রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে। স্বামী আর শাশুড়ি জানতে পারলে কেলেঙ্কারি হবে। শাহওয়াজের ঘরে এখনো চাটা নাস্তাটা যায়নি শুনলে। রাবেয়া চাটা ধরিয়ে দিল রূপার হাতে। তার শাহওয়াজকে কাছ থেকে দেখার ইচ্ছে অনেক। স্বামীর ছেলে তো, নিজেরও ছেলে, কিন্তু কেন যেন সে সাহস হয়ে উঠছে না। তা দেখে কি ভাববে ছেলেটা তার জানা নেই। এবারের অনেক কিছু এখনো তার কাছে রহস্যের। বাড়িতে এসেছে তো বহু বছর হলো, প্রায় 2 যুগ। এখনো যেন সব আবছা, অস্পষ্ট। শুনেছে শাহওয়াজ বিলেতে থেকে পড়াশোনা শেষ করেছে, এখন মাকে নিয়ে ঢাকা থাকেন। রূপার হাতে চা তুলে দিয়ে ক্ষান্ত হননি রাবেয়া। গুটি গুটি পায়ে মেয়ের পিছু পিছু সে ঘর অব্দি এলেন। দুয়ার আটকানো। রূপা দুবার কড়া নাড়ার পর থমথমে মুখে খুলল শাহওয়াজ। গভীর মুখে প্রশ্ন ছুড়ল, কি চাই? নেড়ে গলায় রূপার হৃদয়। ভাইজান তো আব্বার মতোই কেমন থমথমে হয়ে কথা বলেন। রূপা শুকনো ঢোক গিলল, মিনমিনিয়ে বলল, ভাইজান আপনার নাস্তা নিয়ে এসেছি। শাহওয়াজ দুয়ার ছেড়ে দাঁড়ালো। ইশারার ভিতরে ঢুকতে বলল, তাতে যেন মনে মনে আরেকটু জোর পেল রূপা। চকচক করে উঠল মুখটা, চকচক করে উঠল মুখ চোখ, যেন চাঁদ পেল হাতে। শির নিচু করে কক্ষে প্রবেশ করলো মা। শির নিচু করে কক্ষে প্রবেশ করলো। মা বলেছে তাকে, ভাইজানের সামনে মাথা উঁচু করে কথা বলবি না, ভাইজানের চোখের দিকে তাকাবে না, তাতে অসম্মান করা হবে। আর ছোটবেলা থেকেই রূপা মায়ের কথা শুনে চলতে পছন্দ করে। চা রাখলো বিছানার সাথে টেবিলখানাতে। এই রুমটাই প্রথম আসলো রূপা। ছোটবেলা থেকে দেখে এসেছে এই রুমটা তার বাবা বেশ যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ছেলের জন্য। রুমটা পরিষ্কার করার দায়িত্বে আলাদা কাজের লোক নেওয়া হয়েছে, যাকে কখনো দেখেনি। তার জন্য তার বাবার এত আগ্রহ দেখে মাঝে মাঝে রূপা বেশ আবেগে আপ্লুত হয়ে পড়ে। রূপা এবার মাথা নিচু করেই বলল, ভাইজান 9টা বাজে, আব্বা বলেছে খাবার কক্ষে আসতে, সেখানে আপনার সাথে সবার পরিচয় করিয়ে দিবে। রূপার কথায় তেমন আগ্রহ প্রকাশ করলো না শাহওয়াজ। এবারে সব লোককে চেনেন শাহওয়াজ। না আসলে কি হবে, না আসলে কি হবে, না দেখলে কি হবে, এদের এদের নারী নক্ষত্র সব জানা। রাবেয়া এখনো উকি দিয়েই দেখছে আগ্রহ নিয়ে। কি সুন্দর ছেলেটা, একদম যোগ্য জমিদার পুত্র। এই ছেলেটি তারও ভাবতেই কেমন লাগে। শাহওয়াজ নিজের লাগেজ থেকে একটা ব্যাগ বের করলো, রূপার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। তোমার নাম রূপা তাই না? আকবর চৌধুরীর সুযোগ্য কন্যা। ভাইজানের মুখে বাবার নাম শুনে ভরকানো দৃষ্টিতে তাকিয়ে রইল রূপা। বাবার নাম বলতে হয় না নাকি? মোটেও পছন্দ হলো না তার। তবে উপহার না নিয়ে ভাইজানকে অসম্মান করতে পারল না। ভাইজান কি করে জানলো? উপহারের ব্যাগটা নিয়ে রূপা চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। রাবেও আড়ালে চোখ মুছল, সরে গেল সে ভাবছিল মেয়েটাকে দেখে যদি ভালো মন্দ বলে। রূপা উপহারটা নিয়ে বলল, আপনি কি করে জানলেন আমার নাম রূপা? শাহওয়াজ চায়ের চুমুক বসাতে বসাতে ঠোঁটে ক্রূর হাসি বুলিয়ে চোখ ঘুরিয়ে চারপাশে দৃষ্টি বুলিয়ে বলল, সব জানি। রূপা চলে গেল। আপনি কি আমার বুবুরে চুমু খাইতে আইছেন ভাইজান? মৃদুলার কথায় দরজা বন্ধ করতে গিয়েও থমকে দাঁড়ালো শাহওয়াজ। রক্ত মাথায় উঠল তৎক্ষণাৎ। এই তো সেই পাকা মেয়েটি আবার শুরু করেছে। দাঁতে দাঁত চেপে বলল, না, তোমার বুবুকে তুলে নিয়ে যেতে এসেছি। ইচ্ছে করছে কানের নিচে 2-4টা মেরে দিতে, তবুও নিজেকে সংযত করত। এই ভেবে বাচ্চা মানুষ কিছু না বলছে বলে ফেলে। শাহওয়াজকে বলল, কান অব্দি পৌঁছালো না রূপার। সে আবার বলল, আপনি কি রূপাবুর ভাইজান? তাহলে তো আমারও ভাইজান, তাই না? শাহওয়াজ একটু নরম হয়ে দরজা খুলে বলল, ভেতরে এসো। ভারী নেত্র পড়ল উপরের নিচে করল মৃদুলা। উৎকণ্ঠা হয়ে বলল, তাহলে আমাকেও রূপাবুর মতো উপহার দেবেন? শাহওয়াজ হাসল। মুখে বড়দের মতো পাকা পাকা কথা বললেও স্বভাব সুলভ বাচ্চা মেয়েটা। ভেবেছিল কিছু বলবে, মায়া হলো এখন।
খানিকটা ঠান্ডা হতে মাথা আবার বলল, আমি তো তোমায় চিনি না, তাই তোমার জন্য আনিও নি কিছু, তবে চকলেট দিতে পারবো, খাবে? কিছু আনেনি শুনে মৃদুলার মুখখানা ছোট হয়ে গেলেও চকলেটের কথা শুনে মনটা নেচে উঠল। হুড়মুড়িয়ে ঘরে ঢুকল। শাহবাজ ব্যাগের ছোট একটা পকেট থেকে চকলেট বের করে দিবে, ঠিক তখনই রুনঝুন শব্দ তুলে কুড়িয়ে পাওয়ার নূপুরটা চোখে পড়ল নিচে। কৌতূহল নিয়ে মৃদুলাও তাকালো সেদিকে। তড়িৎ গতিতে নূপুরটা তুলে নিলেন সে। ওমা, ববুর নূপুর আপনার কাছে কেন ভাইজান? নূপুরটা কখন যে প্যান্টের পকেট থেকে কখন যে ব্যাগে রেখেছে তাও মনে নেই শাহওয়াজের। এর কথা তো প্রায় ভুলেই বসেছিল। মৃদুলার কথায় ভুরু কুচকে এলো শাহওয়াজের। অধিক কৌতূহলে জানালো, সে ডাগর ডাগর হরিণী চোখের মেয়েটির কথা কি বলছে মেয়েটা? কোথায় সে? কই, তাকে তো নিচে দেখলাম না। শাহওয়াজ কিছু বলবে তার আগেই মৃদুলার ডাক পড়ল। মায়ের কণ্ঠ শুনে নূপুর রেখেই হন্তদন্ত ছুটে চলল মেয়েটা। সে যে মাকে বাঘের ন্যায় ভয় পায়। শাহওয়াজের মনে কৌতূহল বেড়েই চলল। কে সেই মেয়ে? আখিও যে কথা বলে তা বোধ হয় সে নারীর নেত্র না দেখলে বুঝতই না। কখনো অগ্নি দৃষ্টি, কখনো বা ভীত চোখ দিয়েও যেন হাজার কথা বলে ফেলতে পারে সে। একটু দেখায় তো এত কৌতূহল। ফের কি দেখা হবে মেয়েটির সাথে? সন্ধে কেটে রাত্রি নেমেছে ঘণ্টাখানিক আগেই। ঘড়ির কাঁটায় তখন 8:30 বাজে। এবারে নিয়ম 9টা বাজলে যে যেখানেই থাকুক না কেন খাবার ঘরে থাকতে হবে, যার যতই রাজকার্য থাকুক না কেন। তবে ময়ূরাক্ষীর মনে অন্য চিন্তা, সে যাবে কি যাবে না। দাদিজান বারণ করেছেন, কিন্তু একটু আগেই বড় পা ডেকে গেছেন। এই সুবিশাল অট্টালিকায় বড় বড় কক্ষ থাকলেও চিলেকোঠার এই ঘরটি ময়ূরাক্ষীর জন্য নির্ধারিত করা হয়েছে। বাড়ির বাইরে কিছুটা দূরই কাজের লোকদের জন্য ঘর বানানো হয়েছে। রাত 10টার পর কোনো কাজের লোকের অন্দরে প্রবেশ নিষেধ। তবে সে তো কাজের লোক নয়। কি তার পরিচয় তা ময়ূরাক্ষীও জানে না। শুধু জানেন সে বাড়ির আশ্রিতা। বাবা মায়ের কথা জানেন না ময়ূরাক্ষী। শুধু জানেন বড় বাবা নাকি তাকে পেয়ে বাড়িতে এনেছেন। সেই শিশুকাল থেকেই বড় মায়ের হাতে সে মানুষ। এবারের প্রতিটা মানুষ ভিন্ন প্রকৃতির। খোদেজা বেগমের 4 ছেলে 1 মেয়ে, 5 জন 5 রকমের। ভাবতে ভাবতেই নিচে নামলেন ময়ূরাক্ষী। ঘোমটা টেনে রসুই ঘরে প্রবেশ করল সে আসতেই স্বাভাবিক থাকলেও রাহেলা মনে জমিদার বাড়ির সিধু বউ ঝাঁঝালো কণ্ঠ বলল, সারাদিন ধেই ধেই করে কোথায় ঘুরে বেড়াচ্ছিস ময়ূর? খেয়ে পড়ে তো অন্যের অন্ন ধ্বংস করছিস। মাঝে মাঝে টুকটাক কাজেও তো লাগতে পারিস। ময়ূরাক্ষী কিছু বলল না। তবে রাবেয়ার এসব কথা পছন্দ হলো না। সে বলল, মেয়েটা সারাদিনই কাজ করে, তোর চোখে পড়ে না রাহেলা? ময়ূরাক্ষী হাসে। এই যে তার এই মানুষটা হলে আর কিসের ভয়? বড়মা পেঁয়াজ কাটছে। তার হাত থেকে টেনে বটিটা নিল। এর মাঝেই কানে এলো হাসির কণ্ঠ। রসোই ঘরে ঢুকতে ঢুকতে মায়ের কথার ফোড়ন কেটে বলল, তুই আবার নিচে নেমে এসেছিস ময়ূর? তোরে না দাদিজান বলছিল ভাইজান যতদিন আছে তুই নিচে নামতে পারবি না, নিচে একটু কম আসবি। রাহেলা বেগম যেন আরও সুযোগ পেলেন। বললেন, ও শুনবে মায়ের কথা? কিছু না থাকলেই কি, আল্লাহ তো ঢেলে রূপ দিয়েছেন। ওই রূপ দিয়ে কি মানুষে ফাঁসাইব সব সময় তাই ভাবো? মায়ের কথায় পৈশাচিক আনন্দে হাসি পেল। এর মাঝেই পান চিবোতে চিবোতে ঢুকলো খোদেজা। ময়ূরাক্ষী তার দুনয়নে বিষ, সবাই জানে। রাহেলা হাসি খুশি হলেও রাবেয়া যেন ভয় পেল। শাশুড়ি কিছু বলবে তার আগেই বলল, আম্মা ওকে নিয়ে কিছু বলবেন না, আমিই ওকে ডেকে পাঠিয়েছিলাম। খোদেজা কিছু বললেন না, শুধু থমথমে কণ্ঠে বললেন, ঘরে যা ময়ূর, তোর খাবার ওখানেই পাঠিয়ে দেওয়া হবে। চৌধুরী বাড়ির ভোজনশালা আজ জমজমাট। বাড়ি রান্নার গন্ধে মম করছে চারপাশ। সবাই উপস্থিত এখানে। সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের অধিকারে শাহওয়াজ জড়তা নিয়ে প্রবেশ করল। তার এত মানুষের ভিড় দেখার অভ্যাস নেই। সাথে আকবর চৌধুরী আসলেন। খেতে বসার পূর্বে সবার সাথে পরিচয়ও করালো। আকবর চৌধুরীরা 4 ভাই 1 বোন। আকবর চৌধুরী, রুমন চৌধুরী, নূরজামান চৌধুরী, নূরজামাল চৌধুরী আর তাদের একমাত্র বোন নূরজাহান। বোন এখানে উপস্থিত না থাকলেও তার ছেলে রোহান এখানেই আছেন। রোহান এখানেই থাকেন সবসময়। রুমন চৌধুরীর কোনো সন্তান নেই। নূরজামান চৌধুরীর একটা মাত্র মেয়ে, তার নাম হাসি। ময়ূরাক্ষীর 1 বছরের ছোট সে। আর নূরজামাল চৌধুরীর 1 মেয়ে মৃদুলা।
তাদের বংশে ছেলের বলতে শুধু শাহওয়াজি। শাহওয়াজের আশায় কারোরই তেমন খুশির ঝলক নেই রুমন চৌধুরীর বাদে। আপদ যত তাড়াতাড়ি বিদে হবে ততই বাঁচে সবাই। এ ছেলে খুঁটি গেড়ে যেন না বসে আবার। সবার সাথে টুকটাক পরিচিত হলো শাহওয়াজ, যদিও তার মুখশ্রীর তেমন আগ্রহ নেই। রোহান এসবে আর বেশি আগ্রহী নয়। নানির আদিক্ষেতা তার সহ্য হচ্ছে না। শাহওয়াজ ঢাকা থেকে এসেছে, মাসখানেক হলো। লন্ডন থেকেই ডাক্তারি পড়া সমাপ্ত করেছে সে। এবাড়িতে আসার পর একটা সুযোগ খুঁজছিল এবাড়িতে আসার একটা বড় সুযোগ খুঁজছিল সে, এবং সুযোগটি তার জন্মদাতা নিজেই তৈরি করে দিল। খাল কেটে কুমির আনা যাকে বলে। একদিন হুট করে আকবর চৌধুরী তার বাড়িতে গিয়ে উঠল। তার মায়ের হাতে পায়ে অনুরোধ করে বলল তার ছেলে যেন তার মেয়ের বিয়েতে উপস্থিত থাকে। তার মা এতে রাজি না হলেও ছলে বলে মানিয়ে নিয়েছিল আকবর চৌধুরী। সে শাহওয়াজের মাকেও আসতে বলেছিল, কিন্তু শাহওয়াজের মা সাফ জানিয়ে দিয়েছেন তার সাথে কোনো সম্পর্ক নেই। ছেলের সাথে রক্তের সম্পর্ক রয়েছে বলেই ছেলে যাবে। মানুষের কত রকমের রূপ থাকে। এবারের মানুষগুলোকে না দেখলে ঠাহর করতে পারতই না শাহওয়াজ। সবাই বসলো নিজ নিজ চেয়ারে। আকবর চৌধুরীর দৃষ্টি এপাশ ওপাশ কাউকে খুঁজলো, অতঃপর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো বাড়ির সবাইকে উপস্থিত থাকতে বলেছিলাম রাবেয়া। শাহওয়াজও কৌতূহল নিয়ে তাকালো আশেপাশে, সেই হরিণী চোখের অধিকারী মানুষটিকে দেখার জন্য। মুখশ্রী দেখেনি, তাই বলতে পারছে না যে কে ছিল। আর এ বাড়িতে মেয়ে তো রূপা, হাসি, মৃদুলা, কিন্তু এদের চোখের সাথে যে সে চোখ মিলাতে পারছে না। রাবেয়া কিছু বলবে, ঠিক তখনই খুদেজা বেগম বললেন, বাড়ির সবাই তো উপস্থিত আছে আকবর। আকবর চৌধুরী থেমে গেলেন। খুদেজার বিচক্ষণ দৃষ্টি শাহওয়াজের দিকে তাকালেন। ছেলেটা বড়ই চালাক। কিছু করতে গিয়ে কেউটেনা বের হয়ে আনে। রং পাল্টানো তার মুখের চোখের। কাল তোমার সাথে ওই মেয়েটা কে ছিল মৃদুলা? শাহওয়াজের ঘরে সখানেক চকলেট হাতে নিয়ে বসে আছে মৃদুলা। তার সামনে কৌতূহল নিয়ে বসে আছে শাহওয়াজ। মৃদুলা চকলেট দেখে খুশিতে আত্মহারা। খাওয়ার পর শাহওয়াজই মৃদুলাকে নিয়ে এসেছে। শাহওয়াজের প্রশ্নে মৃদুলা একটা চকলেট নিয়ে ছিটতে ছিটতে বলল, কেন, আপনি কি বুবুরে চুমু খাইবেন ভাইজান? শাহওয়াজ স্তব্ধ শ্বাস টানল। এই মেয়ের মাথায় কি চুমু ছাড়া আর কিছু নেই? শাহওয়াজ নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত হয়েই বললেন, ছি, এসব কেন করতে যাব? সবাইকে দেখলাম, সেই মেয়েটাকে দেখলাম না, তাই জিজ্ঞেস করলাম। মৃদুলা বুঝল, সে জানে ভাইজান সবার মতো না, সে তো এমনি দুষ্টামি করছিল। মৃদুলা বলল, ভাইজান ওইটা তো। এইটুকু বলতেই অর্ধেক পথে থামিয়ে দিয়ে কেউ লাজুক স্বরে বলল, ওইটা তো আমি ছিলাম। অচেনা কণ্ঠে ঘুরে তাকালো শাহওয়াজ, চোখ মুখ জুড়ে কৌতূহলতা। কিন্তু না, আশাহত হলো। এ তো হাসির চোখের সাথে সে চোখের একটুও মিল নেই। শাহওয়াজ উঠে দাঁড়ালো, বলল, তুমি? হাসি মাথা ধুলালো, হাত থেকে দুধের গ্লাসটা টেবিলের সাইডে রাখলো। তার চোখে মুখে লজ্জার আভা। হাসি মনে মনে স্বস্তি পেল। মৃদুলা আর ময়ূরাক্ষী যখন রূপাকে বিকেলে ওদের সাথে শাহওয়াজের রাস্তায় দেখা হওয়ার কথা বলছিল, শুনে ফেলেছিল হাসি। তাই তো এখানে এসে পরিস্থিতিটা সামলালো। শাহওয়াজ ভাইজানকে দারুণ লাগে। প্রথম দেখাতেই সপ্তদর্শী হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। কি সুন্দর পুরুষ, আবার ডাক্তার। ইস, ভেবেই লজ্জা পেল হাসি। মৃদুলাকে আলগোছে চিমটি দিল, ফিসফিসিয়ে বলল, দাদু বারণ করছে না? এবার মাথা নিচু করে শাহওয়াজের উদ্দেশ্যে বলল, দুঃখিত ভাইজান, আমি চিনতে পারিনি আপনাকে। আর আমাদের গ্রামের রাস্তাঘাটে ছেলেদের সাথে কথা বললে অন্য চোখে দেখে। মৃদুলা কিছু বলতে গিয়েও চুপসে গেল। হাসির সাথে কক্ষ ছাড়ল। শাহওয়াজের কে যেন হলো মনে, নিকষ আধার জমল। সে যেন চেয়েও বিশ্বাস করতে পারছে না। কিন্তু মেয়েটা মিথ্যা তো বলবে না। তবে শাহওয়াজের ভুল দেখছিল, বা চিনতে ভুল করেছে। বড়ই গাছের নিচে দাঁড়িয়ে পায়চারি করছে রূপা আর মৃদুলা। দূরে পুকুর পাড় ইটের কাউচের উপর বসে ব্রাশ করছে আর খিলখিলিয়ে হাসছে হাসি। ঈদের দিনের মতো আনন্দ হচ্ছে হাসির এত হাসি দেখে গা পিত্তে জ্বলে যাচ্ছে রূপার। রাহেলা সকাল সকালই ময়ূরাক্ষীকে পাঠিয়েছিল বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য। ময়ূরাক্ষী আর মৃদুলাই এসেছিল।
কিন্তু গাছে উঠতে উঠতে কখন যে মগডালে উঠে পড়েছিল সেদিকে হুঁশ নেই তার। নামার সময় ঘটল বিপত্তি। এখন যে নামতে পারছে না, মৃদুলা গিয়ে রূপাকে ডেকে আনলো। রূপা এসে উপায় না পেয়ে এক প্রহরীকে পাঠিয়েছে মই আনতে, কিন্তু সে আর আসার নামই নেই। হাসির হাস বেশ আনন্দ হচ্ছে। এই মেয়েকে জব্দ করতে পারলে মহা আনন্দ হয়। ব্রাশ নিয়ে হাঁটতে হাঁটতে অন্দরের দিকে গেল। এ সাইডটা বাড়ির উল্টো দিকে। রূপা পায়চারি করছে আর ময়ূরাক্ষীকে বকছে। তার মা জানলে আজ তার ফের বকা খাবে ময়ূরাক্ষী। সেজ চাচি আর ছোট চাচি বারবারই এমন করে। শাহবাজ সকাল সকাল বেরিয়ে গিয়েছিল গ্রাম পরিদর্শন করতে। আকবর চৌধুরী নিয়ে বেরিয়েছিল। আকবর চৌধুরীর ফেরার সময় তার সাথে ফেরেনি শাহবাজ, একাই আসছিল। হুট করে রূপাকে দেখে থমকে গেল, দাঁড়ালো, প্রশ্ন ছুড়ল, এখানে কি করছো তোমরা? শাহবাজের গম্ভীর কণ্ঠে ময়ূরাক্ষীর আত্মা আরো ছোট হলো। লোকটা এমন করে কথা বলে কেন? কেমন গম্ভীর গম্ভীর। রূপা গাছের দিকে তাকালো। ময়ূরাক্ষী একটু আড়ালে চলে গেল। রূপা দিক দিশা না পেয়ে বলল, আসলে বড়ই পারবো তো, তাই এখানে দাঁড়িয়ে আছি ভাইজান। শাহবাজ আশ্বস্ত হলো। খানিকটা বাঁকা হেসে বলল, এত এত কাজের লোক থেকে কি লাভ, যদি আকবর চৌধুরীর মেয়েকে নিজ হাতে বড়ই পেরে খেতে হয়? বলে দাঁড়ালো না, সামনে হাঁটা ধরল। রূপার খারাপ লাগলো। ভাইজান নাম ধরে কথা বলে কেন? তার কিসের এত অভিমান বাবার জন্য? সবকিছুতেই বাবা কি একাই দোষী? রূপার ভাবনার মধ্যেই ধপ করে উপর থেকে কিছু পড়ার শব্দ হলো। ময়ূরাক্ষীর কথা মাথায় আসতেই চিৎকার করে বলল, হায় আল্লাহ, ময়ূর পড়ে গেল নাকি? শাহবাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। এমন শব্দে সেও কৌতূহলবশত থামল। পিছনে ঘুরতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এদিকের খেয়ালটা চলে গেল, মুঠোফোনে ব্যস্ত হয়ে। বাড়িটির বংশীয় নাম চৌধুরী নিবাস হলেও আকবর চৌধুরীর প্রথম স্ত্রী শখ করে বাড়ির নাম দিয়েছে সৌহার্দ্য নিবাস। ভালোবাসায় পূর্ণ থাকবে এই বাড়ি। জমিদারিটা গতানুগতিক পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হলেও আকবর চৌধুরী বড় হওয়ার সাথে সাথে যেন তার পিতা সব হারাতে বসেছিল। চারপাশে এতটা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, এ বাড়িটির বাদে সবকিছু খোয়া গেছিল। এমনও দিবস ছিল, সুবিশাল প্রাসাদের ন্যায় চৌধুরী নিবাসে থেকেও না খেয়ে কাটাতে হয়েছে তাদের 5 ভাই বোনকে। এই দুঃখের মাঝেই মারা যান তার পিতা। তখন যেন আরও খেয়েই হারায়। আকবর চৌধুরী সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। এসব দুঃখের মাঝেও এক টুকরো সুখ হয়ে আসে মধুরতা। তাদের প্রেমটাও হয় অদ্ভুতভাবে। ভালোবেসেই তাদের বিয়ে হয়েছিল। আকবর মধুলিতার বাবার বন্ধুর পুত্র হওয়ায় কাঠখয়লা খোয়াতে হয়নি বেশি। বিয়ে করার পরপরই আরও যেন কঠিন সময় আসে তাদের। শেষ আশা নিজের ছাদটাও হারাবার পথে ছিল। ঠিক সে সময় ঢালহরের পাশে দাঁড়ান সেই মধুলতার বাবাও বেশ ধনী। বাবার বাড়ি থেকে দেওয়া গয়না তুলে দেন স্বামীর হাতে। তা দিয়ে ব্যবসা শুরু করেন এবং একটু একটু করে ফের নিজের সবকিছু শক্তপোক্ত করতে থাকেন। ঠিক সেই সময় বাড়িটির নাম দিয়েছিলেন সৌহার্দ্য নিবাস। আকবর চৌধুরী ফের নিজের সাম্রাজ্য তৈরি করেন, প্রমাণ করেন সে জমিদার বাড়ির সুযোগ্য পুত্র। জমিদার নামটা পূর্বকাল থেকে বহাল থাকলেও আকবর চৌধুরী নিজের হাতে সবকিছু গড়ে নেন। তবে সবকিছুর পরও মধুলতাকে নিজের কাছে রাখতে পারেননি। মানুষ বলে না, রত্ন সবাই রাখতে পারে না, তাই তো আজও নিজের কাছেই নিজের স্বার্থপর। বিয়ের 6 বছর পরও যখন কোনো সন্তান হচ্ছিল না, খদিজা বেগম তখন নিজের ছেলেকে ফুসলায়, জোর জবরদস্তি করে। একদিন বোনকে দেখতে যাবে বলে আকবর চৌধুরীকে সাথে নিয়ে যায়। সেখানেই নিজের বোনের মেয়ের সাথে আকবর চৌধুরী বিয়ে দেন। আকবর চৌধুরীর মাকে অন্ধের মতো ভালোবাসেন। সে চেয়েও সেদিন ওখান থেকে চলে আসতে পারেননি। সেদিনই আসার পর জানতে পারেন মধুলতা অসুস্থ। দাসীরা জানায় মধুলতার গর্ভে তার অস্তিত্ব বেড়ে উঠেছে। সেদিন যেন খেয়ে হারায়, দিক দিশা পায় না। মানুষ সবকিছুর অন্যের সাথে ভাগাভাগি করতে পারলেই অর্ধাঙ্গীর ভাগ ভাগাভাগি করা যায় না। নিজের অঙ্গ কি কাউকে কেটে দেওয়া যায়? তাহলে কি মানুষ বাঁচে? তার স্বামী তো নিজের অঙ্গেরই অর্ধরূপ। সে অবস্থাতেই সে ঘর ছাড়ে।
9 মাসের মাথায় জন্ম হয় চৌধুরী বাড়ির বড় পুত্র শাহওয়াজ প্রহর চৌধুরী। ছেলের সাথে দেখা করতে চাইলে মধুলতার বাবা আটকায় তাকে। শাহওয়াজ হওয়ায় 1 বছরের মাথায় দেশ ছাড়েন মধুলতা। রাবেয়ার সাথে তার স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক গড়ে উঠলেও ভালোবাসা হয়েছে কিনা সে জানে না, হয়তো মায়া হয়েছে। রাবেয়ার সাথে বিয়ের 8 বছর পর জন্ম হয় তার মেয়ে রূপার। সে ছোট্ট রূপার চোখে মুখে মধুলতার আভা পায়। মেয়েটা হয়েছেও তেমন বুদ্ধিমান, চুপচাপ, বুঝদার, আবার নিজের মায়ের মতোই অঢেল মায়া। অদ্ভুত বিষয় লাগে আকবর চৌধুরীর কাছে। রূপাকে দেখলে যে কেউ বলবে রূপা মধুলতার মেয়ে। আকবর চৌধুরী খেয়াল করে তার ছেলে তাকে পছন্দ করে না। এখন অব্দি বাবা বলে ডাকেনি। ওই আসার পর যে একবার বলেছে, কিন্তু রূপার সাথে কথা বলে সে শুনেছে রাবেয়ার থেকে। উপহারও দিয়েছে। রূপা তার মায়ের মতো দেখতে, তাই বলে কি শুধু রূপার সাথেই কথা বলে? যাক, সে ভালো বাবা না হতে পারুক ছেলের কাছে, তার মেয়ে তো তার ছেলে মেনে নিয়েছে, এই অনেক। সৌহার্দ্য নিবাস নামটার উপর কিছুক্ষণ হাত বুলালো আকবর চৌধুরী। পেছন থেকে আকস্মিক চেনা কাতর কণ্ঠ ও কর্ণকুহর হলো। আপনি মধুলতা আপাকে অনেক ভালোবাসতেন, তাই না? আকবর সাহেব স্বাভাবিক রইলেন। পেছনে মানুষটি তার দ্বিতীয় স্ত্রী রাবেয়া। প্রথম দিনের ন্যায় এখনো 8 পৌড়ের শাড়ি এবং 1 হাত ঘোমটা টেনে থাকেন রাবেয়া। হিংসা ও ঈর্ষাহীন একটা মানুষ। আকবর চৌধুরী মলিন কণ্ঠে বলল, আমি ধরে রাখতে পারিনি ওকে। আমি যে বড় অপরাধী রাবেয়া। কথাটাই কি যেন ছিল, বক্ষটা জ্বলে পুড়ে গেল তার। আকবর সাহেব উত্তর দেননি, কিন্তু এই কথাটাই যেন উত্তর লুকিয়েছিল। আকবর চলে গেলেন। ঠায় দাঁড়িয়ে রইল রাবেয়া, অন্তরে জ্বালা নিয়ে। সেই কাতর কণ্ঠে মিনমিনিয়ে বললেন, আপনি আমার, কিন্তু আপনার ভালোবাসা পেলাম না আমি। এই আক্ষেপ যে আমার ইহজন্ম শেষ হবে না। দুধেয়ন্ত গায়ের বরণ মৌরাক্ষীর হরিণী ডাগর ডাগর রাখি, পা ছুঁই কেশ। পা ছুঁই বলা চলে না, পা থেকে 5 আঙ্গুল উপরে পাতলা গড়নের অধিকারী, যেন সৃষ্টিকর্তা রূপ ঢেলে দিয়েছেন। তবে লম্বা টেনে টুনে 5 ফুট হবে। বলে না সৃষ্টিকর্তা সব দিক দিয়ে খুঁতহীন রাখে না মানুষকে, কিছু না কিছু খুঁত থাকবেই। চালচলহীন মেয়ে, কিন্তু রূপের দিক থেকে অধীর। মৌরাক্ষীর জন্য কত জায়গা থেকে সম্বন্ধ আসে, কিন্তু পরিচয় জানলে কেউ আর আগায় না। রোমান চৌধুরীর অর্ধাঙ্গিনী মিনারা এক দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ময়ূরাক্ষীকে। বিয়ে হয়েছে 14 বছর হলো, কিন্তু তার ঘরে এখনো মা ডাকবার জন্য কারো জন্ম হলো না। সৃষ্টিকর্তা তার কোন পাপের শাস্তি দিচ্ছে কে জানে। তাই ময়ূরাক্ষী তার ঘরে কেন জন্ম হলো না আগলে রাখত বক্ষে, বা ময়ূরাক্ষী তার ঘরে কেন জন্ম হলো না আগলে রাখত বক্ষে, বা ময়ূরাক্ষীকে যখন এই বাড়িতে এনেছিল তখন কেন তার বিয়ে হয়নি? তাহলে তো এই মেয়েকে সেই নিয়ে নিত। মিনারা এগিয়ে গেলেন ময়ূরাক্ষীর দিকে। মমত্বময়ী হয়ে হাত বুলালেন মাথায়। মা সুলভ অধিকার নিয়ে বললেন, চুলের কি হাল, আই তেল দিয়ে দেই মোর। ময়ূরাক্ষী ভারী নেত্র পল্লব ফেললেন, ভুবন বুলানো হাসি দিয়ে বললেন, চুল ভেজা মেজমা, পরে দিয়ে দিও। মিনারা আবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রাতে তেল নিয়ে ঘরে যাবি কিন্তু। ময়ূরাক্ষী চোখ চকচক করে উঠল, উৎকণ্ঠা হয়ে বলল, আচ্ছা মেজমা। মিনারা হাসলেন। মেয়েটা যতবার মেজমা বলেন ততবার বুকটা জুড়ায়। ময়ূরাক্ষী বেজায় খুশি। পড়ালেখা তার ভালো লাগে না, কিন্তু রাত হলেই রূপাবু পড়তে বসায়। নতুন কলেজে ভর্তি হয়েছে। কলেজের বইয়ের পড়া একটাও মাথায় ঢুকে না। রূপার ডাকে ছাদ থেকে নামে ময়ূরাক্ষী। পুকুর পাড়ের শেষ প্রান্তে পুকুর ঘেঁষে ছোটখাটো একটা বৈঠকখানা রয়েছে। বাঁশ দিয়ে তৈরি ছাউনি, সেখানে বেতের চেয়ার টেবিল পাতা। এক কোণে দাঁড়িয়ে আছে রূপা, পাশেই কিছুটা দূর আকাশ হলো রূপার হবু স্বামী। তাদের কিছুটা দূরেই হাসি মৃদুলা আকাশের বোন প্রিয়ন্তী বসে। ময়ূরাক্ষীও আছে। রূপার টেনে গিয়েছে, ময়ূরাক্ষীকেও নিয়ে এসেছে। আকাশটা এসেছিল পাশের এলাকায় একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে। সেখানে হঠাৎ আকবর চৌধুরীর সাথে দেখা হয়ে যায়। সে বাড়িতে নিয়ে আসে। জমিদার বাড়ির মেহমান পাশের এলাকা থেকে চলে যাবে, কেমন দেখায় না? আকাশ আসতে না চাইলেও আকবর চৌধুরীর ছেলের সাথে দেখা করাবেন বলে নিয়ে আসেন।
ওই তো আমাগো ভাইজান আসতেছে। হুট করে মৃদুলার কথা শুনে চমকে উঠল ময়ূরাক্ষী। এবার কি হবে? দাদি জানলে কেলেঙ্কারি হবে। এ পথে যাওয়ার রাস্তা নেই। হাসি ইশারা করলে ময়ূরাক্ষীকে চলে যায়। হাসি ইশারা করলো ময়ূরাক্ষীকে চলে যাওয়ার। দিকদিশা না পেয়ে বড় একটা ঘুমটা টানল। বের হওয়ার আগেই ঘটল বিপত্তি। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হুমড়ি খেয়ে শাহবাজের বাহুর সাথে ধাক্কা খেল ময়ূরাক্ষী। ফোনে কথা বলছিল শাহবাজ। হুট করে কারোর সাথে ধাক্কা খাওয়ায় ফোনটা ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূর। ময়ূরাক্ষী চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আজ বুঝি শেষ রক্ষা হলো না। কিন্তু না, ফোন ছিটকে পড়ায় সেদিকে ধ্যান গেল শাহবাজের। হসপিটালে জয়েন করার 3 মাসের মাথায় 10 দিনের ছুটি নিতে হয়েছে। এমনি তার চিন্তার শেষ নেই, ফোনটার আবার কিছু হলে কেলেঙ্কারি হবে। মায়ের অসুখ হলেও যে কখনো ছুটি নেয়নি, সে 10 দিনের ছুটি নিয়ে বিয়ের জন্য দূরে এসেছে। শাহবাজের কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ফিরে তাকালো ময়ূরাক্ষী। হাফ ছেড়ে যেন বাঁচল সে। হন্তদন্ত হয়ে ছুটল সামনের দিকে। তখনই পেছন থেকে গম্ভীর মুখে কেউ বলল, এই মেয়ে, কি আপনি দেখতে পান না নাকি? কিন্তু পেছন ফিরে তাকায়নি কে। সে যে তাড়াহুড়ো করে নিমিষে দৃষ্টিটা আড়াল হলো। ময়ূরাক্ষীর কাণ্ডে রূপা আর মৃদুলা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসির রাগ হচ্ছে। মেয়েটা ইচ্ছে করে শাহবাজের গায়ে পড়ছে। এই মেয়েকে শায়েস্তা করতেই হবে। শাহবাজ ফস করে নিঃশ্বাস টানল। রাগে শরীর রিরি করে উঠল। মেয়েটার ব্যবহার দেখে বিস্মিত না হয়ে পারল না। কি অভদ্র! ন্যূনতম জ্ঞান বুদ্ধি বা মানবিকতা নেই। মানুষ সরি তো বলে, ফিসফিসিয়ে বলল ম্যানারলেস। রূপার মন ক্ষুব্ধ হলো। ভাইজান নিশ্চয়ই ময়ূরাক্ষীকে ভুল বুঝেছে। আচ্ছা, একই বাড়িতে থেকে একজন মানুষের থেকে লুকিয়ে আরেকজন মানুষ থাকতে পারে? কি যেন কি ভেবে তপ্ত শ্বাস টানল। শাহবাজ আকাশকে দেখে সামনে এগোবে, ঠিক তখনই দৃষ্টি গেল খানিকটা চমকালো। শাহবাজ আকাশকে দেখে সামনে এগোবে, ঠিক তখনই দৃষ্টি গেল নিচে, খানিকটা চমকালো। সেদিনের সেই নুপুরটা তুলল, সে নুপুরটা। সেদিন যে মৃদুলা বলল নুপুরটা তার বুবুর, আর হাসি বলছিল রাস্তায় দেখা হওয়া মেয়েটা, সে সব যেন গোলমাল লাগছে। নুপুরটা তুলে নিয়ে সবার সামনে ধরে জিজ্ঞাসা করলো, এটা কি তোমাদের? শাহবাজের কথায় কেউ কিছু বলার আগেই ফট করে মৃদুলা মুখ ফসকে বলল, আরে এটা তো ময়ূরাক্ষী বুবুর। বুবুর নুপুর খালি আপনিই পার? কেমনে ভাইজান? ময়ূরাক্ষী নামটা প্রথম শুনেছে শাহবাজ। খানিকটা ভ্রু কুঁচকে চাইল। চোখ মুখে জুড়ে আকাশ সমান কৌতূহল। নুপুরের মালিককে দেখার ইচ্ছা জাগলো প্রবল। ধাক্কা লাগা মেয়েটির নাম কি ময়ূরাক্ষী? তবে যেন অদ্ভুত লাগছে। সে পাল্টা প্রশ্ন করবে। হাসি কোনো রকম সামনে নিয়ে আকাশের উদ্দেশ্যে বলল, আকাশ ভাইয়া, ইনিই হলো আমাদের বাড়ির পুত্র, বড় পুত্র, শাহবাজ ভাইজান। শেষের কথাটা একটু আস্তেই বলল, বলতে লজ্জা জড়িত নত মুখে। ফের তাকালো শাহবাজের দিকে। কয়েক দফায় বুকটা কেঁপে উঠল যেন। ইস, লোকটা কত সুদর্শন, শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। শাহবাজ আকাশের সাথে কুশল বিনিময় করলেও মন তার অন্যদিকে। মন যেন বারবার আওড়াচ্ছে ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী। আর মস্তিষ্কে বারবার সে আখি জোড়া জল জল করে। শুক্রবারের এখনো 2 দিন বাকি। চৌধুরী বাড়িতে এখন থেকেই তোড়জোড় চলছে। আজ নতুন রং করা হচ্ছে সে রঙের উপর। খোদেজা বেগম বৈঠকখানায় বসে পান চিবোচ্ছে। তার পাশে বসে সুপারি কেটে দিচ্ছিল রাহেলা। তার কিছুটা দূরে রাবেয়া আর রোমানা হলো মৃদুলার মা। তার মাঝেই ঢুকলো ময়ূরাক্ষী, জোরে জোরে দম ছাড়ছে। রাবেয়া তা দেখে এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে শুধালো, এমন করছিস কেন মা, কি হয়েছে? ময়ূরাক্ষী আড়ষ্ট হয়ে দাদিজানের পানে তাকালো। বলল, না কিছু না, দাদি জানলে বকবে। রাহেলার গা পিত্তি জ্বলে যায় মেয়েটাকে দেখলেই। এর মাঝেই রোহান এলো। ময়ূরাক্ষীকে দেখে তারও রাগ হলো। সে দেখেছে শাহওয়াজের উপরে কি পড়েছে। শাহওয়াজের উপর কি করে পড়েছে। ময়ূরাক্ষীকে স্পর্শ করার অধিকার একমাত্র তার। ফস করে নিঃশ্বাস ফেলে কটকাট কণ্ঠে বলল, তোর কি পড়াশোনা নেই? কলেজ যাচ্ছিস না কেন? যখন তখন দেখি এখানে ওখানে ঘুরে বেড়াস। কিভাবে নিজের রূপ দিয়ে মানুষকে ফাঁসাবি তা নিয়ে ফোন দিয়ে আটিস সারাদিন। ভরকালো ময়ূরাক্ষী। কি হলো হুট করে? রোহান ভাই রেগে গেল কেন? ময়ূরাক্ষী মিনমিনিয়ে বলল,
রাতে পড়বো রোহান ভাই। ময়ূরাক্ষীর মলিন কণ্ঠে গলা ময়ূরাক্ষীর মলিন কণ্ঠে বলল রোহান। মেয়েটার চাহনিও, মেয়েটার কণ্ঠ তাকে ক্ষণে ক্ষণে বিনাশ করে। মাথা ঝিম মেরে আসে, বুক ধুকপুক করে। রোহান কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। চলে গেল সে। যাক, বাঁচা গেছে। ময়ূরাক্ষী এদিকে গিয়ে বসলো দাদির সামনে। রাহিলা থেকে সুপারি নিয়ে নিজে কাটা শুরু করলো। রাবেয়া গেছেন নাস্তা বানাতে। কতদূর হলো তা দেখতে। আকবর চৌধুরী পই পই করে বলছেন যেন মেহমানদারি ভালো করে করা হয়। রসুই ঘরের সব কাজ রাবেয়া করলেও টুকটাক রসুই ঘরের সব কাজ রাবেয়া করলেও টুকটাক নাস্তা রান্নার লোকটা বানায়। রসুই ঘরের সব কাজ রাবেয়া করলেও টুকটাক নাস্তা রান্নার লোকটাই বানায়। চৌধুরী বাড়ির কোনায় কোনায় কাজের লোক থাকলেও তাকে হাত লাগাতেই হয়। রাহেলা আর রোমানা শাশুড়ির সামনে বসে কেমন উসকুস করছে, যেন কিছু বলতে চায়, কিন্তু সাহসে কুলাচ্ছে না। খোদেজার বিচক্ষণ দৃষ্টি, ঠোঁট নাড়লেই বুঝতে পারে মানুষ কি বলতে চায়। ছেলের বউদের এমন উসফুস করতে দেখে বলল, কি ব্যাপার, কিছু বলবে? রাহেলা যেন চাঁদ পেল, এটাই সুযোগ। মিনমিনিয়ে বলল, আম্মা একটা কথা বলি, যদি অনুমতি দেন। খোদেজা গম্ভীর কণ্ঠে বলল, বলো, কি বলবে শুনি। রাহেলা আশেপাশে পরখ করে মিনমিনিয়ে বলল, আম্মা শাহবাজ কি একবারের জন্য চলে আইছে? বলে শুকনো ঢোক গিলল শাশুড়ির পানে। তাকিয়ে বলল, বলে ঢোক গিলল শাশুড়ির পানে তাকালো। মহিলার মুখ চোখ স্বাভাবিক, কিন্তু হুট করেই মুখগুলো বিশ্রী একটা কথা বলে উঠল, এসব জায়গায় তুমি কি করবা? থাকলেই বা তোমার কি? দুইজনের একজনও তো একটা পোলা জন্ম দিতে পারলা না। কিছু বলবে তার যেন হুঁশ এলো ময়ূরাক্ষীর পানে। তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ময়ূরাক্ষী বাইরে যা তো, দেখ ওরা আসছে নাকি। ময়ূরাক্ষী সাই দিল। তার এসব শুনে কাজ নেই, না আছে আগ্রহ। সে বাইরের দিকে যাবে তার আগেই কানে এলো দাদিজানের কথা, তোমরা মায়াডারে কিছু শিখাও। এরপর আর শোনেনি কি বলেছে, কারণ এতক্ষণে বেরিয়ে এসেছে। অন্দর থেকে বেরিয়ে বিশাল বাগান। এই বাগানটা ময়ূরাক্ষীর বেশ শখের। মালিক কাকা আরও নিজে হাতে করেছে এটা। বাইরে আসতেই আকাশ আর রূপাদের দেখতে পেল। শাহবাজ নেই আশেপাশে। ওরা নিশ্চয়ই এখন অন্দরে ঢুকবে। আকাশ ভারী ভালো মানুষ, রূপাকে অনেক ভালোবাসে। তাদের গল্পটাও সুন্দর। লোকটা সবকিছু এক এক করে যেন সম্বন্ধনটা পাকা করেছে। অধিকার গেল না। এই বাড়িটি বেশ বড় বাড়ি। অন্দরটা যেমন সুন্দর তেমন বাইরের বাগানটাও সুন্দর, তেমন সুন্দর আশেপাশের রাস্তাগুলো। বাড়িতে দুটো পুকুর, একটা বাইরের একটা ভেতরের পুকুরের পাশেই ওই বৈঠকখানা। সেখানে হাঁটা ধরল ময়ূরাক্ষী। এই পুকুরটি পদ্ম পুকুর, তবে এখন ফুল নেই পুকুরে। পাড়ের এই জায়গাটা বেজায় পছন্দ ময়ূরাক্ষীর। শত মন খারাপের মাঝে সময় কাটিয়েছে এখানে। পুকুরে পা ভিজিয়ে বসলো। পুকুরের পদ্মপাতা ভরা ছিল। আজ ভোরেই মানুষ দিয়ে পরিষ্কার করা হয়েছে। হুট করেই পায়ের দিকে নজর যেতে চমকে উঠল। তৎক্ষণাৎ উঠে চারপাশে নজর বুলালো। নুপুরটা গেল কোথায়? নুপুর জোড়া দিয়েছিল মিনারা। একটা শাহওয়াজের কাছে আছে, একটা শাহওয়াজের কাছে আছে, মৃদুলা বলেছে তাকে। ময়ূরাক্ষী সর্বদাই বেখেয়ালি মনা। এখন কি করবে সে? চোখে টইটুম্বর হয়ে এলো, যেন এখনই বাঁধ ভাঙবে। কি করে হারাতে পারলো সে? আঁখি ভর্তি টইটুম্বর পানি নিয়ে বসলো এখানে। হুট করেই কর্ণকুহর হলো গম্ভীর স্বর। আরে আপনি সেই ম্যানারলেস মেয়েটি না? কি যেন নাম? ও হ্যাঁ, ময়ূরাক্ষী। আকস্মিক গভীর কণ্ঠে কম্পন ধরল দেহে, ঘাম ছুটল। ওড়নাখানা ঠিকঠাক করে ওড়না দিয়েই সেদিনের ন্যায় মুঠটি ঢাকলো। শাহওয়াজ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আকাশ সমান ভাবনা তার মস্তিষ্কে। মেয়েটি কি? যতদূর জানে এই বাড়িতে বাইরের কেউ খুব সহজে প্রবেশ করতে পারেন না। মৃদুলা মেয়েটিকে বুবু বলে সম্বোধন করেছিল। মেয়েটি কি রূপা বা হাসির বান্ধবী? সে স্পষ্ট দেখেছে ধাক্কা দেওয়া ব্যক্তিটি সে। কথা কেন বলছেন না? আপনি এখানে কি করছেন? মেয়েটি এবারও সারা শব্দ করল না। উপাস ফিরে তাকিয়ে আছে। মেয়েটি কি কথা বলতে পারে না?
হুট করেই কিছু ভাবলো শাহওয়াজ। পকেট থেকে নুপুরটা বের করে রুনঝুন শব্দ করলো, বলল, এটা আপনার? ময়ূরাক্ষীর চোখে তো ফিরল, ওড়না দিয়ে মুখ চেপে শাহওয়াজের পানে ফিরে উৎকণ্ঠা হয়ে বলল, আরে এটা তো আমার নুপুর। নুপুর দেখে টইটুবুর আখির জোয়ায় আমোদ খেলা। হাত বাড়িয়ে নিতে চাইল, সাথে সাথে সরিয়ে ফেলল নুপুরটি। ময়ূরাক্ষী মুখ ফুলিয়ে মাথা উঁচু করে তাকালো। নুপুর দেখে তার টইটুম্বুর আখি জোয়ায় আমোদ দেখা গেল। হাত বাড়িয়ে নিতে চাইল, সাথে সাথেই সরিয়ে ফেলল নুপুরটি। ময়ূরাক্ষী মুখ ফুলিয়ে মাথা উঁচু করে তাকালো শাহওয়াজের পানে। ভদ্রলোক এত লম্বা, ময়ূরাক্ষীর বেশ বেগ পেতে হয়। শাহওয়াজের চোখে মুখেও বিস্ময় ভাব। আরে এ তো সেই মেয়ে, এ তো সেই আখি। এই নেত্র যে শাহওয়াজের মস্তিষ্ক গেঁথে গেছে। তবে হাসি যে বলল ও ছিল, মেয়েটি কে? তারই নাম ময়ূরাক্ষী? আখিদয় ফের পরখ করল, তাকালেই যেন অতলে ডুবে যায়। শাহওয়াজ নুপুরটি সরিয়ে নিতেই ক্ষুণ্ণ হলো ময়ূরাক্ষীর মনোদৃষ্টি। উঁচু করে তাকালো, হাত বাড়িয়ে বলল, নুপুরটা আমার, ওটা দিন আমায়। শাহওয়াজের মন ছুল। মেয়েটি প্রথম দিনের ন্যায় মুখ ঢেকেই রেখেছে। এর কারণ সে জানে না, তবে মেয়েটাকে নিয়ে তার আকাশ সমান কৌতূহল। শাহওয়াজ প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বলল, সেদিন রাস্তায় আপনার সাথেই দেখা হয়েছিল, তাই না? ময়ূরাক্ষীর রাগ হলো। ইস, দেখা হলো কই? ফসফস করে নিঃশ্বাস নিল, কঠিন স্বরে বলল, দেখা হয়নি, পথ আটকিয়েছিলেন আপনি। শাহওয়াজ ভরকালো। মেয়েটি ভীতু, বোকা নাকি ধূর্ত? শাহওয়াজ ভরকালো। মেয়েটি ভীতু, বোকা নাকি ধূর্ত বোঝা বড় মুশকিল। মেয়েটির অদ্ভুত বিষয় হলো কথা বলার সাথে সাথে চোখের ভঙ্গিমা পাল্টায়, যেন চোখও কথা বলছে। ময়ূরাক্ষী শাহওয়াজের ভাবনার মাঝেই বলল, দিন নুপুরটা। শাহওয়াজ বাঁকা হেসে বলল, শাহওয়াজ প্রহরের কাছে থাকা জিনিস কেউ নিতে পারে না। আপনাকে দিব, তবে শর্ত আছে। ময়ূরাক্ষী শাহওয়াজের পানে দৃষ্টি নিক্ষেপ করল। বেশ বুঝলো লোকটা দিবে না তাকে। শর্ত দিয়ে কেন নিবে নিজের জিনিস? শাহওয়াজকে উপেক্ষা করে যেতে বলল, লাগবে না, ওটা আমার, আপনিই রেখে দিন, বলেই তোর লাগালো। হাওয়ার ফলে ওড়নাটাও পড়ে গেল। পা ছুঁই ছুঁই খোলা চুল দুলছে তাহার। মুখশ্রীখানা দেখা হলো না শাহওয়াজের। কেশ দেখেই যেন বক্ষ থমকালো। পাশে থাকা উঁচু কাউচের উপর বসে পড়ল সে। ময়ূরাক্ষী চলে গেলেও আকাশ সমান প্রশ্ন রেখে গেল এখনো। আখি যুগল বড়ই চেনা, সেদিন বাদেও কোথায় দেখেছে। সন্ধ্যা হয়েছে আরো 1 ঘন্টা আগে, পড়তেও বসেছে 1 ঘন্টা হলো। এই তো বলল বুবু একটু ঘুরে আসি নিচ থেকে, কিন্তু রূপা যেতে দিল না। রোহান ভাইকেও দেখতে পারছে না ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর একটা বিড়াল আছে। আকবর চৌধুরীর সামনে একদিন রূপাকে বলছিল তার লোম ভর্তি ছোট্ট বিড়ালগুলো খুব পছন্দ। এর পরদিনই বিড়াল হাজির। লোকটা অদ্ভুত, মাঝে মাঝে এমন ভাব করে ময়ূরাক্ষীকে পছন্দ করে না, কিন্তু সব আবদার পূরণ করেন। ময়ূরাক্ষীর বিড়ালটির নাম চাঁদ। বছর খানেক হলো তার কাছেই আছে, কিন্তু হুট করেই অসুস্থ হওয়ায় রোহান ভাইয়ের এক বান্ধবীর কাছে দিয়ে আসলো। সে নাকি ডাক্তার, কিন্তু 3 দিন হলো এখনো সে নিয়ে আসলো না। রূপা নিচে গেছে অনেকক্ষণ হলো। হাঁপ ছেড়ে বাঁচল। পালানোর মোক্ষম সময়। বই গোছালো। মেঝমা বলেছিল তেল দিয়ে দেবে, সেখানে গেলে এ যাত্রায় বাঁচা পড়া যাবে, পড়া থেকে আর রূপাবু থেকে। বই গুছিয়ে তেল নিয়ে ছুটল মেজমার ঘরের দিকে। মিনারা চুপচাপ ধাপচের মানুষ, ঘর ছেড়ে সব খুব একটা বেরো হয় না। বের হলে হয়তো শাশুড়ি একটু কথা বলবে, নয়তো দুটো যা ইঙ্গিত করে তাকে কথা শোনাতে ছাড়বে না। কত ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু ফলাফল শূন্য। সৃষ্টিকর্তার তার উপর কিসের এত অভিমান? সে কি মা হওয়ার যোগ্য না? তবে ময়ূরাক্ষীকে দেখলে তার বড়ই মায়া হয়, আপন আপন লাগে। ঘষে ঘষে তেল দিয়ে দিচ্ছে। এ চুল নিয়েও বিশাল কাহিনী আছে। ময়ূরাক্ষীর চুলগুলো কার মতো হয়েছে মাঝে মাঝে ভাবে। মেয়েটির মায়ের বোধহয় এত বড়ই চুল ছিল। ছোটবেলা থেকেই এমন চুল ময়ূরাক্ষীর।
রাহিলা কতবার ময়ূরাক্ষীর চুল কেটে দিয়েছে, কিন্তু তবু 2-3 মাস যেতে না যেতেই চুল ফের বড় হওয়া শুরু করে। মিনারা তেল দিয়ে দিচ্ছে আর এটা ওটা বলছে। এর মাঝেই প্রবেশ করলো তার স্বামী রুমন। আকবর চৌধুরীর ন্যায় কঠিন ধাঁচের মানুষ। বিয়ে হয়েছে যুগ হলো, কিন্তু লোকটা তেমন খোলামেলা কথাই বলেনি কখনো। তবে রুমন চৌধুরীর মায়ের প্রতি তেমন টান নেই। ঘরে ঢুকেই ময়ূরাক্ষীকে দেখে রাগচোটা দিল মাথায়। তার ময়ূরাক্ষীকে মোটেও পছন্দ না। ময়ূরাক্ষীকে দেখলেই যেন অদ্ভুত স্মৃতিচারণ হয়। তুই এখানে কি করছিস? উঁচু কণ্ঠে কেঁপে উঠল ময়ূরাক্ষী। মিনারা কিছু বলবে তার আগেই রুমন চৌধুরী বলল, তোকে না আমার মা ঘরে আসতে মানা করেছে? তোকে না আমার ঘরে আসতে মানা করেছি? যা এখান থেকে। টুপ করে আঁখি থেকে কয়েক ফোঁটা মুক্তার ন্যায় পানি পড়ল। মিনারার মায়া লাগলো। মিনারা ফের কিছু বলবে, রুমন চৌধুরী বলল, এদের মায়া মায়া মুখ দেখে ফেসো না মিনারা, এরা শুধু মানুষকে ফাঁসাতেই জানে। বলেই সে বেরিয়ে গেল। রাগে গা রিরি করছে। কেন এমন হয়? এই মেয়েটার সাথে ওই মানুষের সম্পর্ক নেই, তবে ময়ূরাক্ষীকে দেখলে এত রাগ কিসের? হুট করেই ফের স্মৃতিচারণ হলো। একজোড়া আঁখি। বক্ষখানা জ্বলে উঠল। শ্বাসকষ্ট বাড়ল। পকেট থেকে ইনহেলার বের করে তা মুখে পুরল। ঘামে জবুথুবু হয়ে বাড়িতে ফিরল শাহওয়াজ। রাত তখন 8:30। 2 দিন হলো বাড়িতে এসেছে। আজকে ছিল কিছু কাজে। শূন্য হাত এবং নিরাশ হয়ে ফিরল। মাকে যে সে কথা দিয়ে এসেছে, সেই কথা কি সে রাখতে পারবে না? এখানে যে কাজের জন্য এসেছে তাকে হবে না? না, এত তাড়াতাড়ি খেয়ে হারালে চলে? হাতে তো 8 দিন রয়েছে। এই 8 দিনে কিছু না হলে দরকার পড়ে অন্য ব্যবস্থা নিবে। শাহবাজকে ঢুকতে দেখে রাবেয়া পাশে খুঁজল রূপাকে। কাজের লোক ভর্তি বাড়ি, কিন্তু তার স্বামীর নির্দেশ, ছেলেকে নিজ হাতে যত্ন করতে হবে। উপায় না পেয়ে সে নিজেই এগিয়ে এলো। জড়তা আষ্টে পৃষ্ঠে ধরল, সাথে আকাশ সমান অপরাধ বোধ। ছেলেটাকে চিন্তিত দেখাচ্ছে। কি হলো আবার? এগিয়ে এলো, মাথার ঘুমটাটা ঠিকঠাক করে। নমনীয় কণ্ঠে শুধালো, আব্বা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, শরীর খারাপ লাগছে? শাহওয়াজ একবার তাকালো। শরীরের রক্ত টকবগিয়ে উঠল। চোখ মুখ নিয়ে নিমিষে লাল হলো, তবে নিয়ন্ত্রণ করলো নিজেকে। মা বলেছে মহিলাটার কোনো দোষ নেই। সেও চলে যেতে চেয়েছিল, শাহওয়াজের মা যেতে দেয়নি। শাহওয়াজ নিচু কণ্ঠে উত্তর দিল, না। রাবেয়া উৎফুল্ল হলো। ভেবেছিল ছেলেটা কথা বলবে নাকি বলবে না। ফের জিজ্ঞেস করলো, আব্বা চা দিব? শাহওয়াজ খেয়াল করলো মহিলাটা তাকে আব্বা আব্বা করে শুধুচ্ছে। শাহওয়াজ কিছু বলবে, তার আগেই কোত্থেকে রূপা এসে বলল, আম্মা ভাইজান চা পছন্দ করেন না, আমি কফি করে দিচ্ছি। রাবেয়া অবাক হলো। মেয়েটা তার ভাইজানের পছন্দ অপছন্দের খেয়াল রাখছে। শাহওয়াজেরও ভালো লাগলো। মেয়েটার স্বভাব তার মায়ের মতো। ভেবেছিল এ বাড়িতে আসলে কারোর সাথে কথা বলবে না, কিন্তু প্রথম দিন তাকে চা নিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চমকে উঠেছিল। প্রথম দেখলে যে কেউ ভাববে তার মায়ের কপি। মায়ের মতো সব দিকে নজর রূপার। এর মাঝেই রূপা কফি নিয়ে এলো, ভাইয়ের পাশে বসলো। রোয়া বসতেই শাহওয়াজ হুট করেই শুধালো, ময়ূরাক্ষীকে? সচকিত দৃষ্টিতে মায়ের পানে তাকালো রূপা। বুক